ঘরের মধ্যে দম বন্ধ লাগছে। ইচ্ছে করছে বাইরে বেরোই। নিজেকে শক্ত রাখার চেষ্টা করি। যা হওয়ার হয়েছে। যে মানুষ ভাগ্যে নেই তার জন্য অহেতুক কষ্ট পেয়ে লাভ আছে? দিন শেষে কষ্টটুকু নিজেকেই ভোগ করতে হবে, অথচ সে সুখের সংসার করবে। বাইরে থেকে আওয়াজ এল। সম্ভবত কেউ আসছে। আমি চোখমুখ মুছে নিজেকে সামলে নিলাম। ভাবি এল। আমাকে দেখে বলল, তুমি ঘর থেকে বেরোও না কেন? বিয়ের আগে যে ঢুকেছ তারপর থেকে তোমার খোঁজই নেই। আমি মিনমিনে বললাম, এমনি। আমার কণ্ঠস্বর অন্যরকম শোনা গেল। ভাবি আমাকে ডাকল, মিষ্টি। বাবা এসেছেন, তোমার কথা জিজ্ঞেস করছেন। আমি বিহ্বলিত কণ্ঠে বলি, বাবাও আসল? হ্যাঁ। আমি কিছু বলি না। ভাবি আমাকে অবলোকন করল, আরে তোমার চোখ দুটো লাল হয়েছে কেন? আমি কপালে হাত রেখে বললাম, মাথা ধরেছে। তারপর বাইরে আসার জন্য পা বাড়ালেই ভাবি বলে, কোথায় যাচ্ছ? একটি বাইরে ঠান্ডা হাওয়া খেতে। আচ্ছা, যাও। আমি দ্রুত পায়ে চলে এলাম। বেরোতেই দেখলাম সবার মুখে মুখে হাসি। ওদিকে লাল টুকটুকে বউ। মেয়েটাকে দেখে বুকে মোচ দিয়ে উঠল। পাশে ওখানে নূর ভাই, বড় ভাবি, আম্মু, চাচিরা। আমি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে নির্জন জায়গায় দাঁড়ালাম। পুরনো সব স্মৃতি মুছে ফেলব। মুভ অন করব। তখনই নাকে সিগারেটের ধোঁয়া এল কোথা থেকে। আমি চারিদিকে তাকালাম। তখনই কারো ছায়া দেখা মিলল। দাঁড়িয়ে একটা লোক। রাগান্বিত কণ্ঠে বলি, সিগারেট খাওয়ার জায়গা নেই? কি গন্ধ! তখনই মানুষটা আমার সামনে এল। আমি অবাক হয়ে দেখলাম। অহর্নিশ। ও সিগারেট খায়। মুখে সিগারেটটা। ওটা বাম হাতে নিয়ে হাসল আমাকে দেখে। তাতে গন্ধ আরও লাগল। মুখ কুঁচকে ফেলি। উনি বললেন, তোমাকে দেখিনি, না হলে এটা হাতে ধরতাম না। আমি অন্যদিকে তাকালাম। সিগারেটটা পায়ে পিষ্ট হল। উনি আমার দিকে এগিয়ে বললেন, তা এখানে কি করছ? আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, ইচ্ছে হয়েছে। ইচ্ছে হলেই আসতে হবে? জি। উহু। ইচ্ছে হলেই যেখানে সেখানে যেতে নেই সেন্টি। আমি আর চোখে দেখলাম। উনি হাসছেন। আমি কিছু বললাম না। উনি শুধলেন, মন খারাপ? আপনার কিছু? নয়। না। উনি আবারও সশব্দে হাসলেন। বললেন, নামের মতোই তোমাকে মিষ্টি লাগছে। আমি দৃঢ় চোখে তাকাই। তৎক্ষণাৎ উনি আমার দিকে ঝুঁকে পড়েন একটু। বললেন, ইস! রাগটা একদম নাকে পড়েছে। ওনার এসব কথা আমার ভালো লাগছিল না। সরাসরি বললাম, আপনারা পুরুষেরা কি মানুষ বলুন তো? মাত্র বিয়ে করে আরেকটা মেয়েকে পর্যবেক্ষণ করছেন? উনি হাসলেন, বিয়ে, আহা! তারপর আকাশের দিকে তাকালেন, এই জন্মে বিয়ে আমার হবে না। আমি বিরক্ত হই। উনি বলেন, বিয়ে তো আমি করিনি। আমি পাত্তা দেইনি। উনি বলেন, নূর ভাই বিয়ে করলেন, তার জন্য আমি কোনো মেয়েকে দেখতে পারব না? এটা কেমন নীতি মিষ্টি? আমার খটকা লাগল যেন। হতবিহ্বল হয়ে তাকালাম, মানে কি? অহর্নিশ কাঁধ দুলিয়ে বললেন, বিয়ে, বউ, বাসর সব নূর ভাইয়ের। আমার তাতে কি? আমি কেঁপে উঠলাম। গলা শুকিয়ে আসছিল। বিমূঢ় গলায় বললাম, বিয়ে আপনার ছিল না? উনি দাঁত বের করে হাসলেন, নাহ তো। আমি তাজ্জব বনে গেলাম। উনি মজা করেছেন? আবারও? তবে ভাবি? সে কেন? দ্রুত দৌড়ে এলাম ভাবির কাছে। ঘরে তখন ভাবি, মেঘনা আপু, মাহি। মাহি আমাকে বলে, তুমি কোথায় ছিলে আপু? বিয়েও অ্যাটেন্ড করলে না? আমি মাথায় হাত রেখে বলি, এমনই, মাথা ধরেছিল। মেঘনা আপু বললেন, এখানে বসো। আমি ইতস্তত বোধ করলাম। ওনাদের সঙ্গে কথা বলতে লাগলাম। তারপর ডাক পড়ল, মেঘনা আপুর। মেঘনা আপুর সঙ্গে মাহিও গেল। ভাবিও বাইরে যাবেন, আমি তাকে বললাম, বিয়ে নূর ভাইয়ের ছিল? ভাবি স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ। আমি অবাক হয়ে গেলাম। নিজেকে সামলে বলি, তবে অহর্নিশ ভাইজের বিয়ে বলেছেন কেন? ভাবি বলল, আমি তো জানতাম না। অহর্নিশ এসে বলেছিলেন, ওনার বিয়ে। তাই আমিও তোমাকে তাই বলেছিলাম। বুঝতে পারিনি উনি মজা করছেন।
আমার কান্না পেল। ভাবি সন্দিহান কণ্ঠে বললেন, কেন? আমি মাথা নাড়িয়ে বেরিয়ে এলাম। মজা? এভাবেও মজা করে কেউ? অহর্নিশ আমার সঙ্গে মজা করেছে, অথচ ভাবেনি আমি কতটা কষ্ট পাব। এশার নামাজ পড়ে বিয়ে ছিল। যখন সবাই আসর বসল তখনই আমি চলে আসি ঘরে। হয়তো ওখানে থাকলে দেখতে পারতাম। কেন যে ওনার বিরহে ছিলাম। নিজের উপর রাগ উঠছে। কোথা থেকে অহর্নিশ কাদজ ক্যান ফুলটুসি? আমি উত্তর দেই না। ওনাকে সরাসরি জিজ্ঞেস করি, মিথ্যে কেন বলেছিলেন? উনি হেসে বললেন, মজা করেছিলাম। আমি মুখ বাঁকিয়ে ফেলি। উনি আবার বলেন, কষ্ট পেয়েছ? উনি তারপর নিজেই বলেন, আমাকে পছন্দ ভালোবাসো? আমি বলি, আপনি ভীষণ বাজে মানুষ। জানি। তারপর কানে ফিসফিস বললেন, আমায় বিয়ে করবে মিষ্টি? আমি কিছু বলি না। উনি আবার বলেন, এই মেয়ে উত্তর দাও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি ভেজা চোখ মুছে ফেলি। কর্কশ কণ্ঠে বলি, না। আপনার মতো মানুষকে কখনোই না। মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় আপনার থেকে ভালো কেউ জানে না। মানুষের অনুভূতি নিয়ে খেলতে জানেন আপনি। ওনার স্বাভাবিক হলেন। আমাকে বললেন, সরি না। আমি জাস্ট দেখতে চেয়েছিলাম অনুভূতি আসলেই আছে কিনা। আমি রুট কণ্ঠে বললাম, জিজ্ঞেস করা যেত না? উনি উত্তর দেন না। আমি বললাম, আপনাকে আমি বিয়ে করব না। নিম্ন মানসিকতার মানুষ। এমন মানুষকে আমি আমার জীবনে আসতে দেব না। কষ্ট হবে? হোক। তবুও আপনাকে চাই না। আপনাকে না পাওয়ার কষ্ট আমি ভোগ করেছি, আরেকটু না হয় করলাম। অহর্নিশের মুখটা উদ্বিগ্ন। উনি আমাকে বলেন, আমি ক্ষমা চাচ্ছি মিষ্টি। তুমি এত কষ্ট পাবে জানলে আমি কখনোই করতাম না। তবুও অজান্তে কষ্টে দিয়ে ফেলছি। কি করলে আমাকে ক্ষমা করবে তুমি? আমি দৃঢ় গলায় বললাম, আমার জীবন থেকে দূরে যান। চাই না আপনাকে। উনি এগিয়ে এলেন, প্লিজ এমন বলো না। অন্য যে কোন শাস্তি দাও, তবুও দূরে যাওয়ার কথা বলবে না। আমি ওনাকে ইগনোর করে যেতে চাইলাম। উনি তৎক্ষণাৎ আমার হাত ধরে ফেলেন। আমি শানিত গলায় বললাম, হাত ছাড়ুন। এটা কোন ধরনের অসভ্যতা? আমার কান্না পাচ্ছে। উনি কাতর গলায় বললেন, যা ইচ্ছে বলো। মুখে না করছ অথচ কাঁদছ। আমি ওনাকে বলি, সব কিছুর জন্য আপনি দায়ী। মজার ছলে আপনার মানুষকে আঘাত করেন। অথচ বুঝতে চান না বাচ্চা আপনি? আগেও করেছিলেন, এখনও করেছেন। এমন মানুষ আমার জীবনে না আসুক। উনি বলেন, আর কখনো করব না মিষ্টি। একটা সুযোগ দাও শুধু। আমি শুধু বললাম, হাত ছাড়ু। তখনই গম্ভীর কণ্ঠে কি হচ্ছে এখানে? আমার ভাইয়া রাফাত ভাইজা। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে এলেন। অহর্নিশ আমার হাত ধরে দেখে উনি বললেন, তুই ওর হাত ধরে আছিস কেন? আর কিসের সুযোগ চাইছিস? অহর্নিশ আমার হাত ছাড়ল। আমি মুখ মুছতে লাগলাম। ভাইজা আমাকে কাটকাট গলায় বললেন, মিষ্টি, কাঁদছিলি কেন? কি হয়েছে আমাকে বল। কান্নাকে আটকাতে গিয়ে আরও বেগ বাড়ল। ভাইজা আমার দুগালে হাত রেখে বলল, আমার দিকে তাকা, অহর্নিশ তোর কিছু করেছে? আমি উত্তর দেই না। ভাইজা বলল, বল বোন। আমি বলবো তার আগেই অহর্নিশ বলে, আসলে রাফাত। ভাইয়া ওকে থামিয়ে বললেন, আমি আমার বোনের সঙ্গে কথা বলছি। তারপর আমাকে বলেন, বল মিষ্টি, তোর ভাই আছে। আমি বললাম, উনি কিছু করেননি ভাইজা। তাহলে তুই কাঁদছিলি কেন? অহর্নিশ তৎক্ষণাৎ অকটে বলে ফেলেন, আমরা দুজন রিলেশনশিপে আছি। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের। আমি হতবিহ্বল হয়ে তাকালাম। কি মিথ্যে বললেন? পছন্দ ছিল ঠিক, কিন্তু রিলেশনে? কবে? কি সুন্দর মিথ্যে বললেন উনি। আমাদের চমকে আবারও বললেন, যাই হোক, আমি ওকে বিয়ে করতে চাই, এখন, এই মুহূর্তে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। উনি কি বলে ফেললেন? আমাকে চমকে দিয়ে উনি আরও বললেন, মিষ্টি জানত আজকে আমার বিয়ে। সরি, জানত বললে ভুল হবে, আমি বলেছিলাম আমার বিয়ে। যার কারণে সারাদিন ওর যা অবস্থা হয়েছিল হয়তো চোখে এড়ায়নি তোদের। তোর বউ ভালো জানবে আরও। জিজ্ঞেস করিস।
এ কারণে ও আমার উপর অভিমান করে সব শেষ করে দিতে চাইছে, কিন্তু আমি ওকে হারাতে চাই না। মান অভিমানের খেলায় একে অপর থেকে দূরে যেতে চাই না। তাই এটাই সময় একবারে নিজের করে নেয়ার। বাকিটা আমি বরদের সঙ্গে কথা বলছি। নির্বিকার ভঙ্গিতে সুন্দরভাবে মিথ্যে বললেন উনি। আমি হতবুদ্ধি হয়ে রই। সবকিছু যেন অবিশ্বাস্য লাগছিল। তৎক্ষণাৎ আমাকে ঝাঁকিয়ে তোলে ভাইজা মিষ্টি। আমি চমকে উঠি। ধোপ গিলি। ভাইজা আমাকে বলল, এটা সত্যি তুই ওকে ভালোবাসিস? আমি কি জবাব দেব? সত্যি তো বাসি। মাথা নাড়ালাম। অহর্নিশ হাসল। ভাইজা আমাকে আর কিছু বলল না, অহর্নিশের কাঁধে হাত রাখল, যার অর্থ দাঁড়াচ্ছে ভাইয়া সঙ্গে। আমি ভাইয়াকে বলতে যাব বাকিগুলো মিথ্যে, তার আগেই অহর্নিশ এগিয়ে গেল বাড়ির বড়দের সামনে। বড় চাচা, ছোট চাচা, বাবা, আম্মু সকলেই সেখানেই। এর মধ্যে আমি জানতে পারলাম আমি যে ১.৫ ঘণ্টা যাবৎ শোক পালন করছিলাম, অথচ বিয়ে হয়েছে কিছুক্ষণ আগে। মৌলবীরা এখনও আছেন। আমার ভয় লাগছে অহর্নিশ সত্যি বলে ফেলবে না তো? আমার ভয়টাই সত্যিই হল। অহর্নিশের বলা কথাটা ঠিক যেন বোমের মতো বিস্ফোরিত হল। সরাসরি গিয়ে তার বাবাকে বলল, আব্বু, আপনার সঙ্গে আমি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তিনি ভ্রু উঁচিয়ে তাকালেন। ছেলের কণ্ঠস্বর ভীষণ তেজি। বলল, কি কথা? পরে শুনো এখন। অহর্নিশ মানল না, না, এক্ষুনি প্রয়োজন। ওর বাবা তীক্ষ্ণ নজরে তাকালেন। পাশ থেকে ছোট চাচা বললেন, আরে ভাই, শোনেন না কি বলে। অহর্নিশ বাবা গুরুগম্ভীর কণ্ঠে বললেন, বল। অহর্নিশ তারপর সকলের সামনেই বলল, আমি খালিদ চাচার মেয়েকে বিয়ে করতে চাই। সকলে হতভম্ব হল। বাবা আমার দিকে তাকাল। অহর্নিশের বাবা অহর্নিশের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি বলছিস, মাথা ঠিক আছে তোর? অহর্নিশ নির্লজ্জ হল যেন। বলল, জি, আমি দুঃখিত এমন মুহূর্তে এ কথা বলায়। কিন্তু আমার মনে হল এই সময়টা সঠিক, তাই। তারপর অহর্নিশ গিয়ে বাবার হাত ধরে কাতর গলায় বলল, চাচু, আমি মিষ্টিকে ভীষণ পছন্দ করি। ছোটবেলা থেকে ও আমাকে পছন্দ করে। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ওকে খুশি রাখার। আমি ওকে বিয়ে করতে চাচ্ছি। আমি শুধু হতভম্ব হয়ে দেখছি। কথা বলার ভাষাটাও হারিয়ে গেছে আমার। গলা শুকিয়ে আসছে। অহর্নিশকে তৎক্ষণাৎ ওর বাবা বলেন, তোর সঙ্গে আমার কথা আছে। ঘরে আয়। একে একে চাচারা গেল। বাবা যায়নি, শুধু অহর্নিশের পরিবার মিলে আলোচনা হল। এদিকে আমাকেও জবাবদিহি করতে হল বাবাকে। এই ছেলে কি বলছে? রাফাত ভাইজা এগিয়ে এসে বললেন, এসব সত্য আব্বু। ওরা যদি একে অপরকে পছন্দ করে তবে বিয়ে দিয়ে দিন। পরে না হয় আনুষ্ঠানিকভাবে হবে। বাবা দ্যুত গলায় বললেন, এটা অসম্ভব। তোরা জানিস না তাদের সঙ্গে আমাদের সম্পর্ক? আমি উত্তর দিতে পারলাম না। বাবা বললেন, আমি এ পরিবারে আমার মেয়েকে বিয়ে দেব না। ভাইজা প্রতিবাদ করলেন, খালি খালি ওদের জীবন নষ্ট করার মানে হয় আব্বু? কাল যদি পালিয়ে যায় ওরা, তখন কি করবেন? বাবা উত্তর দিলেন না। আমার সম্মুখে এসে বললেন, তুই অহর্নিশকে বিয়ে করতে চাস? আমি আতঙ্কে লজ্জায় উত্তর দিতে পারলাম না। বাবা হুঙ্কার করে উঠলেন, কি হলো বল। আমি কেঁদে ফেললাম। ভাবি, আম্মু এগিয়ে এলেন আমার কাছে। তখনই বেরিয়ে এল অহর্নিশের পরিবার। অহর্নিশের বাবা বললেন, ওদের গালিগালাজ করে কি লাভ ভাই? কাজী যেহেতু আছে, বিয়েটা না হয় দিয়ে দেই। বাবাকে মানানো এতটা সহজ ছিল না। তিনি কিছুতেই এখানে বিয়ে দিতে রাজি নন। কঠিন এক মুহূর্তের সম্মুখীন হলাম আমি। সবশেষে আমাদের বিয়ে দেয়া হল। আমার যে কি হল! ভালোবাসার মানুষকে পাওয়ার লোভ সামলাতে পারলাম না। তবে তার প্রতি অভিমান ঠিকই রইল। রাতের শেষ প্রহরে আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। অহর্নিশ আমার হল, শুধু আমার। ওই দিন রাতে বাড়িতে যাওয়া হল না আমাদের। অহর্নিশ বাড়িতেই থাকতে হল। ফুলে ভরা মৌ মৌ সুগন্ধে মনে প্রসন্নতা এল। তবে বিয়ে যদি নূর ভাইয়ের ছিল, তবে এ ঘর কেন সাজানো হয়েছিল? কৌতূহল রইল। চারপাশটা দেখলাম কি সুন্দর করে সাজানো। মনে পড়ে গেল ৮ বছর আগের কথা। ঠোঁটের কোণে ফুটল। ঘরের কর্নারে চোখ পড়ল গিয়ে বুকশেলফটার দিকে। এখান থেকেই তো সূচনা হয়েছিল।
দরজায় শব্দ হল, অহর্নিশ এল। আমি তাকে দেখা মাত্র চোখ সরিয়ে নিলাম। লজ্জা নাকি রাগে নিজেও জানি না। ও চটচল দিয়ে আমার কাছে এল। আমি ওর পাশ কেটে যাব, ও হাত ধরল। কোথায় যাচ্ছ? আমি উত্তর দেই না, ছাড়ানোর চেষ্টা করি। অহর্নিশ ততি দৃঢ়, কঠোরভাবে ধরছেন। প্রগাঢ় কোমল ভঙ্গিতে বললেন, কোথায় যাবা? আমি উত্তর দেই না। ওকে ধাক্কা মেরে সরিয়ে দেই, সকালের কথা মনে পড়তে। চোখ থেকে পানি পড়ল। অহর্নিশ কাছে এসে আবদার করল, ঠোঁটে একটা চুমু খাই। আবদার করল ঠিকই, কিন্তু অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করল না। আমি কেঁপে উঠলাম। তারপর ও শক্ত করে জড়িয়ে ধরে, রাগটা কি বেশি? আমি ফুঁপিয়ে উঠলাম, অনেক। কি করা যায়? আমি ওনাকে সন্দিগ্ধ কণ্ঠে বললাম, বিয়ে নূর ভাইয়ের ছিল, তবে আপনার ঘরটা কেন সাজানো হয়েছিল? আপনি সব প্ল্যানেট করে রেখেছিলেন? অহর্নিশ হাসল, ওদের বিয়েটা অকস্মাৎ ঠিক হয় গতকালকে। মেয়েটা অনাথ। ওর ঘরে কয়েকদিন আগে সব জিনিসপত্র নতুনভাবে গুছানো হচ্ছিল। এখনও ঠিকঠাক করা হয়নি। তাই আমার ঘরটা সাজানো হয়েছিল। সে যাই হোক, এখন আমার ঘরে আমি রইলাম। বলে হাসলেন। ফুলটুসি, আমার ফুল চোর ফুটুসি। আমার হয়েছে। আমি রোষপূর্ণ স্বরে বলি, একদম আমাকে ফুল চোর বলবেন না। অহর্নিশ হাসল। মুখের সামনে এসে বললেন, হৃদয় চোর হবে। দুঃখিত, কারেকশন করে নিলাম। অল্প সময় পর অকস্মাৎ উনি আমাকে কোলে তুললেন। উনি সন্তর্পণে ওর বুকসেলফের সামনে আসলেন। ৮ বছর আগে, ঠিক যেখান থেকে সবটা শুরু হয়েছিল। ঈষৎ সময় দাঁড়িয়ে রইলেন। অহর্নিশের ঠোঁটে কি হাসি দেখা গেল! অধরের মধ্যে কিঞ্চিৎ ফাঁক হল প্রশস্ত। উনি প্রসন্ন মুখে বলেন, মেয়ে, আমি তোমাকে ভালোবাস। আজ থেকে তুমি আমার, আমি তোমার। আর আমি তোমাকেই বিয়ে করেছি। কথা রেখেছি তো মেয়ে? বা হাসলেন। আমার হৃদয়ের অন্তর্লীনের সকল বিষাদ ধুয়ে গেল তার একটি কথায়। প্রণয়ের ফুল ফুটিয়ে দিল আবারও। অজস্র মেঘের ভিড়ে আমার চোখে বৃষ্টি হওয়া, শ্রাবণ মাসের রূপ নেওয়া যেন হল প্রণয়ের সার্থকতা। সকল বিষণ্ণতা ধুয়ে গেল বৃষ্টির জলে, প্রেম নামক বৃষ্টির জলে। এই যে ফুল চোর মেয়ে বলেছিলাম না? মিলিয়ে নাও। আমি হাসলাম, লজ্জামা হাসি। জড়সর হয়ে যাই। অহর্নিশ কথা শেষে আমার পানে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। তারপর ঠিক ৮ বছর আগের মতো কোল থেকে ফেলে দেওয়ার জন্য আলগা করে নিতেই আমি শঙ্কিত হয়ে চোখমুখ খিচে শার্ট খামচে ধরি। তৎক্ষণাৎ সশব্দে হাসল অহর্নিশ। বেশ সময় নিয়ে। অতঃপর রাশভারী গাম্ভীর্য স্বরে বললেন, এই মেয়ে, তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট কিন্তু আমার ফুল চোর ফুলটুসির উপর। ওকে? আমি হাসি। প্রত্যুত্তর করার শব্দ আপাতত আমার কাছে নেই।